হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মুস্তাক আহমেদ কাজল আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমার ফেসবুকের নিয়মিত লাইভের 28তম পর্ব নিয়ে। আজকের লাইভটি আমার জন্য, আপনাদের সবার জন্য এবং লিভার রোগ ও জিজ্ঞাসা ফেসবুক পেজের জন্য একটি বিশেষ লাইভ। কারণ এই লাইভে আমি আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যিনি হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত পুষ্টিবিদ এবং ওবেসিটি অর্থাৎ স্থূলতা, মুটিয়ে যাওয়া এগুলো নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। আমি তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনারা যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন তারা দেখবেন যে কথা শোনা যায় কিনা ঠিক মতো, এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবেন। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যিনি আছেন উনি হচ্ছেন ডক্টর শাইলা নাসরিন। উনি বাংলাদেশে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট যে আছে সেখানকার একজন কনসালটেন্ট নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছেন, ওখানকার বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। এছাড়া উনি ওবেসিটি এবং ডায়েট ম্যানেজমেন্ট অর্থাৎ আজকের যে মূল আলোচনার বিষয় আমাদের আছে যে ওজন কমাতে আমরা কি করব, মূলত সেই বিষয় নিয়ে উনি কাজ করছেন। তো আজকের আমাদের এই টপিকটি ঠিক করার আগে আমাদের কিছু জিনিস একটু জানা দরকার যে এই টপিকটি আমি কেন ঠিক করেছি। এই টপিকটি ঠিক করার আগে আমাদের চারপাশে ওজন কমানো নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের এক অনুভূতি, মিশ্র অনুভূতি। কেউ বলছেন যে চা খেতে, কেউ বলছেন সারাদিন না খেয়ে থাকতে, কেউ বলছেন রোজা করতে, আবার কেউ বলছেন বিটরুট খেয়ে থাকতে, আবার কেউ তো দিনের পর দিন না খেয়ে থাকারও পরামর্শ দিচ্ছেন। কিন্তু বিজ্ঞান আসলে কি বলে? বিজ্ঞান কি বলে আপনি ওজন কমাবেন কখন? কখন আপনাকে বলা যাবে যে আপনি স্থূল বা আপনার ওজন বেশি হয়ে গেছে, আপনি ওবেসিটিতে ভুগছেন, কখন বলা যাবে? মূলত এইসব জিনিসগুলো একেবারেই সাধারণ মানুষের মতো করে বোঝানোর জন্য, একেবারেই সাধারণভাবে বোঝানোর জন্য আমি মূলত আমাদের আজকের অতিথিকে নিয়ে আসছি, যে যাতে একেবারেই সাধারণ মানুষরা যেভাবে বুঝতে পারে, কোনো বৈজ্ঞানিক ভাষা বা এখানে মেডিকেল টার্ম আমরা খুব বেশি ইউজ করব না, কারণ আমার এই পেজে যারা দর্শক আছেন বেশিরভাগই একবারে সাধারণ মানুষ। তো তাদের মধ্যে ফ্যাটি লিভারের সাথে ওবেসিটির যে সম্পর্ক একটি আছে, ওবেসিটির সাথে ফ্যাটি লিভারের একটি সম্পর্ক আছে, মূলত এটাও একটি কারণ। আর সামনে রমজান মাস, তো রমজান মাসে আমরা কিভাবে আমাদের ফ্যাটি লিভারের লোকজন ডায়েট কি হবে, সাধারণ মানুষের ডায়েট কি হবে, তাদের খাবার তালিকা কিরকম হবে, এইসব নিয়ে মূলত আমি কথা বলবো আজকে। তো আমি কথা বেশি না বাড়িয়ে আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। ডক্টর শাইলা নাসরিন, আপা কেমন আছেন আপনি? আমাকে কি শোনা যায়? আচ্ছা, আপনি, আমার মনে হয় যে আমি আপনাকে ঠিক মতো পরিচয় করিয়ে দিতে পারি নাই। আপনি নিজেও একটু আপনার পরিচয়টা আপনি নিজে একটু দর্শকদের সামনে একটু ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করে দিলে ভালো হয়। আমি ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড আমি ট্রেনিং হিসেবে কাজ করছি অনেক বছর ধরে, প্রায় 19 বছর ধরে। আমি সব বয়সী চাইল্ড রোগী আছে যাদের ওজন বেড়ে গেছে, ওজন কমে গেছে, সব কিছু নিয়ে রোগ নিয়ে কাজ করছি। আমি বেড়ে সাথে কাজ করছি, জমিতে কাজ করছি। আর কিছু বলতে আছে, আমি অ্যাকাডেমিশিয়ান, আমি ন্যাশনাল ট্রেনার ইনস্টিটিউটে মাস্টার ট্রেনিং এবং বর্তমানে যে ফাউন্ডেশন ট্রেনিং হচ্ছে বিশেষ ক্যাডারে রেসিডেন্ট কোর্স হিসেবে আমি খবর পাচ্ছি। কিন্তু আমার সবচেয়ে হচ্ছে যে আমি আচ্ছা, আজিমকে একটু ফোনের সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আজিম, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আজিম, একটু সাউন্ডটা একটু ক্লিয়ার করার ব্যবস্থা করো আজিম। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটু ম্যামের সাথে ম্যাম আপনি যদি আপনার হেডফোনটা একটু খুলে নিতেন তাহলে মনে হয় ভালো হতো। হেডফোন থেকে একটু সমস্যা হচ্ছে। হেডফোনটা ডিসকানেক্ট করে ফেলেন। ক্লিয়ার আসছে? ক্লিয়ার আসছে? এখন আগের চেয়ে ম্যাম বেটার, আগের চেয়ে বেটার। কথা ভেঙে আসছে কিন্তু ম্যাম আগের আপনি চেয়ে আবার বেটার। একটু রিজয়েন করেন। আপনি আবার রিজয়েন করেন আবার। হ্যাঁ, রিজয়েন করেন। স্যার আপনি আচ্ছা, কন্টিনিউ করেন, ম্যাম একটু রিজয়েন যান্ত্রিক গোলযোগের কারণে বা নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের অতিথি কিছু সময়ের মধ্যে আমাদের সাথে আবার যুক্ত হবেন। আমি ততক্ষণে আজকের যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি আপনাদের সামনে আরেকবার করে বলছি যে কি কি বিষয়ে আমি এই যে আপনাদের কাছ থেকে প্রশ্ন পেয়েছি।
মূলত একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষের খাবারের তালিকা কিরকম হবে, খাবারের তালিকায় কি ধরনের ভিন্নতা থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা একই খাবার বারবার খাই, একই ধরনের খাবার খাচ্ছি। তো খাবারের কোন ধরনের ভিন্নতা থাকবে, ব্যালেন্স ডায়েট বা পুষ্টিকর খাবার বলতে আমরা কি বুঝি, মূলত এইগুলা নিয়েই থাকবে। আর অনেকের ধারণা থাকে যে বিভিন্ন ধরনের খাবার খেলে আমাদের হয়তো ওজন কমতে পারে। এই সবগুলো বিষয় নিয়ে আমাদের অতিথির কাছে আমরা জানতে চাবো। আমাদের অতিথির কাছে প্রথম প্রশ্ন, একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষের জন্য কি ধরনের খাবার খাবারের প্রয়োজন এবং খাবারের কতটুকু ক্যালোরি, স্বাভাবিক বা সুস্থ স্বাভাবিক মানুষের খাবারের ক্যালোরি কি পরিমাণ ক্যালোরি সে গ্রহণ করবে, খাবারের ভিন্নতাটা কিরকম থাকবে। আমরা দেখা যায় সবসময় কার্বোহাইড্রেট খাচ্ছে তো কার্বোহাইড্রেটই খাচ্ছে, প্রোটিন খাচ্ছে তো প্রোটিনই খাচ্ছে। তো স্বাভাবিক ব্যালেন্স ডায়েট বা সুষম পুষ্টিকর খাবার একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য কিরকম হবে? ধন্যবাদ হোসেন ভাই। আপনি শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এখন এখনো কথা ক্লিয়ার না, তবে এভাবে মানে হয়তো সামনে ক্লিয়ার হবে। আপনি বলেন, ক্লিয়ার হবে আর কি, আমি বলেছি। শো চলতে চলতে হয়তো ক্লিয়ার হবে। আপনি বলেন। হ্যাঁ, অবশ্যই। তো আসলে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিস্থিতির সাথে কিন্তু আমরা আসলে এই লাইভ আসলে ম্যামের কথাটা আসলে ক্লিয়ার হচ্ছে না। এইখান থেকেও তো ইয়ে করতে পারছি না। আমি আমি এই যে এরোপ্লেন মোড দেওয়া আছে, এরোপ্লেন মোড কি চেঞ্জ করবো? ঠিক আছে। হ্যাঁ, আপা বলেন। হ্যাঁ। তো আমার সাধারণ মানুষের কিন্তু যখন ওজন বেড়ে যায়, আমি কিন্তু চিন্তায় পড়েছি যে ওজন বেড়ে গেছে, এবং আমাদের কিন্তু তখন যখন অনেক বেশি বেড়ে যায় তখন খুবই বিপদের ব্যাপার। স্যার আপনি একটু কথা বলতে থাকেন, আমাকে ম্যামের নাম্বারটা দেন, আমি একটু কথা বলে নিই। আচ্ছা, এখন ঠিক আছে? নাম্বার তো এই মোবাইলে। ম্যাম একটু কথা বলবেন? ম্যাম একটু কথা বলবেন? কথা শুনতে পাচ্ছেন? জি, জি, হ্যাঁ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি না, বের হয়ে যাচ্ছিলাম ম্যাম বারবার। আপনার কথা একদম ঠিক হয়ে গেছে এখন। একদম ঠিক হয়ে গেছে এখন। হ্যাঁ, জি। এখন ঠিক আপনি হয়ে ম্যাম গেছে আপনার না? ফাইন। আপনার কথা বলতে থাকেন, স্যার চলে আসবে। ওকে, তো কোনো সমস্যা নেই। তো আমাদের যে সমস্যা, প্রথমে ডক্টর মুস্তাক ভাই আমাকে বলেছেন যে অবেসিটি মানে সমস্যার কথা বাংলাদেশে। আর যখন নাকি ওজনটা বেড়ে যায়, আমরা হয় কি ওজনটা সাধারণত গ্র্যাজুয়ালি বাড়ে, আস্তে আস্তে বাড়ে। আমাদের যখন আস্তে আস্তে বাড়ে তখন আসলে আমরা সচেতন হই না। যখন অনেক বেশি ওজন বেড়ে যায় তখন মনে হয় যে না, আমাদের আসলে ওজনটা অনেক বেড়ে গেছে এবং কমাতে হবে। তখন আমরা বিভিন্ন রকম, আমরা বিশেষ করে যা দেখি আমরা সোশ্যাল মিডিয়া বা অনেক কিছু পড়ে, তো সেভাবে আমরা কমানোর চেষ্টা করি। অনেক সময় আমরা ভুল তথ্যগুলো পেয়ে থাকি। সাধারণত প্রত্যেকটা মানুষের তাদের কিন্তু বয়সের সাথে, তাদের মানে হাইটের সাথে কিন্তু তার ওয়েটটা নির্ধারণ করা হয়। আমরা যারা পুষ্টিবিদ তারা আমরা ওটা ক্যালকুলেশন করে আমরা বলতে পারি যে কতটুকু হাইটের জন্য কতটুকু আমাদের ওজন প্রয়োজন। সাধারণত 5 ফিটের জন্য আমরা 54 কেজির মধ্যে রাখতে বলি। তো তারপর 5 ফিট 1, 2 যতটুকু পারে সে অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে বলি যে না, আপনাকে এই পর্যন্ত আপনার আইডিয়াল ওয়েট, এটা আপনাকে মেনটেন করতে হবে। আর যখন অতিরিক্ত ওজন বেড়ে যায় এভাবে, যেমন তার 5 ফিট হাইট আছে, সেখানে বেড়ে গেছে 80 কেজি, অনেক বেশি, তখনই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। তখনই কিন্তু এই যে ব্যাপার থেকে হুলস্থুল করে ওজন কমানোর জন্য প্রথমে আমাকে বলতে হবে যে ওজন কমানোর জন্য অতিরিক্ত কিছু করা প্রয়োজন নেই। অতিরিক্ত টাকা খরচ করা থেকে শুরু করে এটা সেটা অনেক কিছু করা প্রয়োজন নেই। কারণ আমরা বাঙালিরা কিন্তু একটু উৎসব মুখর। আমরা কিছু হলে করি কি, আমরা খুব খুব ঘটা করে সবকিছু করি, কিন্তু পরে ওটা আমরা ধরে রাখতে পারি না। আমরা খুব কিছু, যেমন আমরা এটা কিনে নিয়ে আসি, ওটা কিনে এসে আমরা আজকে থেকে সবকিছু করব, কিন্তু অতিরিক্তর জন্য আমরা আসলে আমাদের যে আসল কিছু দরকার সেটাই না। ওজন কমানোর জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই।
আপনি নিয়ম করে খেতে হবে। মুস্তাফা ভাই, আপনি বলছেন যে ক্যালোরির কথা, প্রত্যেকটা মানুষের কিন্তু তার হাইটের সাথে, তার ওয়েটের সাথে তার ক্যালোরি নির্ধারণ হয়। সবকিছু কিন্তু ইন্ডিভিজুয়াল হয়, মানে পার্সন হিসেবে সেটা ইন্ডিভিজুয়াল হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে, প্রথমে আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক করতে, লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে আমরা বলি, যে আমাদের সেই আগের যুগের মতো ফেরত যেতে হবে। আমরা আগে যেমন আমাদের পূর্বপুরুষরা যেমন ছিলেন, খুব ভোরে উঠতেন, তারা হাঁটাহাঁটি করতেন, তারপর খেতেন, ঠিক তাই আমাদের আমাদের একটু সকালে নাস্তাটা করতে হবে। আমাদের প্রায়শই আমরা রাত জাগার জন্য আমরা সকালে নাস্তাটা কিন্তু আমরা করি না, বা মিল স্কিপ করি। আর মুস্তাক ভাই, আমাদের কিন্তু ফ্যাটি লিভার প্রধান কারণ কিন্তু সকালে নাস্তাটা না খাওয়া, মিলটা স্কিপ করা। তো কাজে আমরা সকালে নাস্তাটা খাবো 7টা থেকে 8টার মধ্যে, মানে তাহলে আমার সারাদিনে যে রিদমটা ওটা খুব সুন্দর থাকবে। কারণ আমাদের নিয়ম হচ্ছে 5 থেকে 6টা মিল সারাদিনে খাওয়া, এবং সেটা ভাগ করে খেতে হবে। প্রথমে আমাদের খেয়াল করতে হবে টাইম, টাইম, অ্যামাউন্ট। আমরা কতক্ষণ পর খাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, কি পরিমাণে খাবার খাচ্ছি, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। কারণ টাইম, সময়টা হচ্ছে যে আমাদের কিন্তু অনেকের সময় জ্ঞান থাকে না। আপনি দেখবেন যে আমরা খাচ্ছি হয়তো, মানে সকালে খেলাম, অনেক কিছু মনে করি সকালে খেলাম ঠিক আছে আর খেতে হবে না, একেবারে আমরা বিকেলে গিয়ে খেলাম। বা দিনে আমরা অনেক সময় দুবার করে খাই যখন অনেক বেশি ওজন বেড়ে যায়, সেটা কিন্তু আমরা একটু লক্ষ্য করবো, করা যাবে না। কারণ আপনাকে যেটা করতে হবে, খেতে হবে অল্প অল্প বারবার, যাতে আপনি খুব বেশি ক্যালোরি শরীরে না চলে যায়। অনেকে দীর্ঘক্ষণ না খেয়ে থেকে যখন একবারে খাচ্ছেন, তখন কিন্তু অনেকগুলো ক্যালোরি তার শরীরে ঢুকে যাচ্ছে, তখনই কিন্তু এই যে মোটা হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। কাজে আমি যেখানে ছিলাম 7টা থেকে 8টার সময় আমাদের সকালে নাস্তাটা করতে হবে। এবং নাস্তা যদি ওজন কমানোর প্রক্রিয়ার কথা আমি বলি, আর ফ্যাটি লিভারের কথা যখন আপনি মোস্তাফা ভাই বলছিলেন, আসলে ফ্যাটি লিভারে আমরা বলি মেডিটেরিয়ান ডায়েটের কথা, খুব আলাদা কিছু কিন্তু না। আর ওজন কমানোর জন্য খুব স্পেশাল কিছু করতে হবে তা কিন্তু না। সকালে নাস্তাটা আমরা যেমন সকালে 7টা থেকে 8টার মধ্যে কি খাবো, এটা একটা প্রশ্ন থাকবে যে কি খাবো। সেক্ষেত্রে আমি সাধারণত খাবারের মধ্যে বেছে খেতে বলবো যেগুলো গ্লাইসেমিক ইনডেক্স কম, মানে যেগুলো আপনার আস্তে আস্তে হজম হবে এবং ব্লাড সুগার লেভেল বাড়বে না। আর যেগুলি গ্লাইসেমিক ইনডেক্স বেশি, সেগুলো আমরা একটু অ্যাভয়েড করব। আর গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলো হচ্ছে লাল আটা, লাল চিরা, এই খাবার, লাল চাল, এগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে আসে, এবং এই খাবারগুলোতে কিন্তু আমাদের ফ্যাটি লিভার, ডায়াবেটিস সবকিছুর জন্যই খুবই প্রয়োজনীয়। তো আমরা সকালে তাহলে আমরা খেতে পারি লাল আটা রুটি, যেটা আমাদের হজম হবে, অনেকক্ষণ সময় লাগবে, এবং শুধু তাই না, এটা আমাদের দীর্ঘক্ষণ মানে পেটে থাকবে, ক্ষুধা লাগবে না। হ্যাঁ, আর আমাদের ব্লাড সুগার লেভেলটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। লাল আটার সাথে অনেকে কিন্তু মুস্তাফা ভাই দেখবেন যে কথা আছে, ডিমের কুসুম খাওয়া যায় না, হাই প্রেশার হলে, এরকম কিন্তু অনেক কথা, ভুল ধারণা আছে। তো রিসেন্টলি কিন্তু অনেক রিসার্চ হয় ফুডের মধ্যে, যে আমরা কথাগুলি বলি সেগুলো আমাদের রিসার্চ থেকে নিতে হয়। কিন্তু একসময় বলা হতো যে না, ডিমের কুসুমটা কোলেস্টেরল বাড়ায়, আমরা যখন খাবো প্রেশার বাড়ায়, আমরা ডিমের কুসুমটা খাবো না। কিন্তু এখন কিন্তু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তনে আমরা যেটা বলি যে প্রতিদিন আপনারা গোটা একটা ডিম খাবেন এবং ডিমের কুসুম সহ খাবেন। আর যখন মোটা হওয়ার ধাঁচ হয়, তখন কিন্তু আমরা বলি যে আপনারা ওই ডিমটা সিদ্ধ করে খাবেন, মানে বয়েল করে খেলে হয় কি, আমরা তেলটা একটু কম খেতে বলি। কারণ আমরা জানি যে 1 চামচ তেলে 45 কিলো ক্যালোরি থাকে, মানে অনেকখানি এর ক্যালোরি থাকে তেলে। কাজেই আমরা তখন করি কি, যখন ওজন বাড়ার ধাঁচ হয়, তখন আমরা একটু ওজন কমানোর জন্য আমরা এই সিদ্ধ ডিমটার কথা বলি কুসুম সহ। কারণ ভিটামিন ডি খুব কম পরিমাণে খাবারে আমরা পাই, আর ডিমের কুসুম কিন্তু ভিটামিন ডি একটি খুব ভালো উৎস, এবং খুবই ভালো একটা উৎস। কাজেই আমরা ডিমের কুসুম খাবো, এবং ডিম খেলে কিন্তু ওলিন থাকে ডিমে, যেটা আমাদের ওজনটা কমায়, প্রেশারও কমায়। কাজে আমরা নিশ্চিন্তে আমরা এক কুসুম একটা ডিম খেতে পারি। সকালে রুটি খেলাম, ডিম খেলাম, সাথে আমরা সবজি খাবো। এখন কথা হচ্ছে যে আমরা কোন সবজিগুলো নির্বাচন করব। আমাদের একসময় কথা ছিল যে আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলতাম যে আপনারা মাটির নিচের সবজিগুলো একটু কম খান, এই ধরনের কথাগুলি কিন্তু বলতাম। এখন কিন্তু আসলে ওজন বাড়ার ক্ষেত্রে আমরা একই কথা বলছি। আসলে ডায়াবেটিস খাবার বলতে কিছু নেই, এটাই আসলে আসল খাবার সুস্থ থাকার জন্য। তো আমরা কাজে আমরা একটু খেয়াল করবো যে যেসব সবজি গাছে ঝুলছে, খুব সহজ করে আপনি বলতে বলেছেন আমাকে, তো সহজ করে বলছি, যেসব সবজি গাছে ঝুলে, এই সবজিগুলোতে ভিটামিন, মিনারেলস, পানির পরিমাণ বেশি থাকে। আর যার জন্য হয় কি, আমাদের
ওয়েটটা গেইন করে না বা ওজনটা বাড়ে না। আর মাটির নিচে যে সবজিগুলো থাকে, আলু থাকে, এখানে থাকে শালগম থাকে, কচু থাকে, মূলা থাকে, গাজর থাকে, এই সবজিগুলোতে স্টার্চের পরিমাণ একটু বেশি থাকে, একটু শর্করার পরিমাণ বেশি থাকে। যখন আমরা ওজন কমানোর প্রক্রিয়া যাব, তখন আমরা দেখবো যে গাছের ঝোলে যে সবজিগুলো, ওগুলো আমরা নির্বাচন করবো। তাতে লাউ আছে, কুমড়া আছে, ধুন্দুল আছে, ঝিঙা আছে, শসা আছে, তার কাঁকরোল আছে, করলা আছে, এই ধরনের অনেক সবজি কিন্তু বেশিরভাগই গাছে ঝুলছে। কাজে এই সবজিগুলো কিন্তু আমরা সকালে নাস্তায় রাখবো এবং পরিমাণটা হবে আমাদের, মানে আমরা বাসায় আমাদের ঘরে সাধারণত যে আছে সুপের বাটি আছে, আমরা যেটাতে সবাইকে নাস্তা দিই আমাদের গেস্ট আসলে বা নিজেরা খাই, সেই এক বাটি মানে ১ পোয়া 250 ml, আমরা এই 250 ml বাটিতে এক বাটি সবজি আমরা রাখবো সকালে নাস্তার জন্য। কিন্তু তেলটা খুব কম পরিমাণে হবে। এখন তো শীত শীত একদম চলে যাচ্ছেই, তো তখন আমরা মটরশুঁটি, সিমের বিচি এই ধরনের বিনস গুলো পাচ্ছি। এই বিনস গুলো কিন্তু প্রোটিনের ভালো উৎস এবং ওমেগা 3 এরও ভালো উৎস এবং মিনারেলস, ভিটামিন, ফাইবারও কিন্তু আছে। কাজে আমরা এগুলো আমরা মানে দিতে পারি আমাদের সবজিতে, দিয়ে সবজিটা অনেক রিচ করতে পারি। আমরা ধনিয়া পাতা দিতে পারি, ধনিয়া পাতাতে হচ্ছে আয়রনের ভালো একটা উৎস। তারপর কাঁচামরিচ তো আছেই, সেটা ভিটামিন সি। কাজে সকালে খাবারটা যদি আমরা রুটি, ডিম, সবজি খাই, তাহলে কিন্তু আমাদের কখনই ওজনটা বাড়বে না এবং আমরা কিন্তু হেলদি থাকবো। তারপর ঠিক আসছি স্ন্যাক্সে। আমরা কিন্তু বলছি যে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি, আমরা অফিসে থেকে আমরা কিছু খেতে পারি না, বা যারা বাসায় থাকেন তারা বলছেন যে বাসায় এত কাজ আসলে সময় পাই না। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের শরীরটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, শরীর একবার ভেঙে পড়লে কিন্তু এটা মুশকিল। কাজে আমরা একটু নিয়ম করে চললে কিন্তু অনেকদিন ভালো থাকতে পারবো। আমরা 11টার দিকে আমরা ফলটা নির্বাচন করব। আমরা যখন ওজন বাড়ার প্রক্রিয়া বা ফ্যাটি লিভারের কথা বলবো, তখন কিন্তু আমরা টক জাতীয় ফলটা একটু বেছে নিব। কারণ হচ্ছে যে ফ্রুকটোজ থাকে মিষ্টি জাতীয় ফলে, কাজে টক ফলে ভিটামিন সির একটা ভালো উৎস, যে বডিতে স্টোর থাকবে না এবং ফাইবারটা ভালো থাকে। কাজে আমরা ভিটামিন সি যুক্ত ফলগুলো আমরা 11টার দিকে নির্বাচন করবো, 11টা বা 11:30টার দিকে আমরা খেতে পারি। সেক্ষেত্রে আমরা এখন যেটা আছে, পেয়ারা সারা বছরই আমরা পাচ্ছি, আমরা পাচ্ছি, আমরা জাম্বুরা আছে, আমাদের এখানে তালের শাঁস আছে, পানি ফল আছে, দেশীয় যে ফলগুলো, এই ফলগুলো আমরা 11টার দিকে খাবো এবং আমরা মিক্সড, তারপর শশার কথা আছে, শশা আছে, আমরা মিক্সড ফ্রুটসটা খাবো। কারণ কি আপনি ডাইভার্সিটি কিন্তু বলছিলেন যে মোস্তাক ভাই, যে এরা খাবারগুলোতে ডাইভার্সিটির কথা, কারণ ডাইভার্সিটির কথা এই জন্য আসে যে এক এক ফলে এক এক রকম ভিটামিন মিনারেলস আছে। যখন আমরা কম্বিনেশনে খাবো, তখন কিন্তু ওগুলো আমাদের ঘাটতিগুলো পূরণ হবে। যেমন আমরা যদি কপারের কথা বলি, কপারের জন্য কিন্তু অনেকে চুল অল্প বয়সে পেকে যায়। অনেক ফ্রুটসে কিন্তু আছে এই কপারটা থাকে, সবজিতে থাকে। তখন কিন্তু আমরা যে মিক্সটা খাই, আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে যায়। তখন এই ছোট ছোট ডেফিসিয়েন্সি গুলো, যেগুলো খুবই কম পরিমাণে লাগে, তো মাইক্রোগ্রামে লাগে, সেটা কিন্তু ডেফিসিয়েন্সিটা অনেকখানি চলে যায়। তো ফ্রুটস খেলাম আমরা, একটা জিনিস একটু মনে রাখতে হবে, ফল খাওয়ার পর যেন আমরা চাটা না খাই, তাতে একটু অ্যাসিডিটি বাড়ে। আর আমি একটা তথ্য মোস্তাক ভাই দেই, আমাদের একটু অভ্যেস আছে, আমরা খেয়ে শুয়ে পড়ি বা বসে থাকি। নিয়ম হচ্ছে যে খাওয়ার পর জাস্ট ঘরে 40 স্টেপ হাঁটা, তেমন কিছু না, একটু জাস্ট 1 2 3 40 স্টেপ হাঁটলে খাবারটা একটু আপনার নিচের দিকে নেমে এসে হজম প্রক্রিয়া ভালো হয়। কারণ মানে আমাদের প্রায় কিন্তু অ্যাসিডিটির সমস্যা থাকে এবং আমরা প্রচুর অ্যান্টাসিড জাতীয় যে ওষুধগুলোকে, যা কিন্তু হাড় ক্ষয়ের জন্য বেশ দায়ী। কাজে আমরা খুব সহজে কিন্তু ছোট্ট ছোট্ট কিছু নিয়ম মানলে কিন্তু ভালো থাকতে পারবো। আমি এসে দুপুরে খাবারের কথা, আপনি দেখেন আমি 7টা থেকে 8টার মধ্যে খেয়েছি, 11টা থেকে 11:30 খেয়েছি, আমি 1:30 থেকে 2টার মধ্যে খাচ্ছি বা 2:30টার মধ্যে খেয়ে ফেললাম। সেক্ষেত্রে আমার কেমন হবে খাবারটা? আমরা দেখবো যে আমার প্লেটটা হতে হবে একটা জাস্ট একটা ক্যানভাসের মতো, খুবই চমৎকার। সেখানে আমার 1 ভাগ ভাত থাকবে, 1 ভাগ থাকবে মাছ মাংস, 1 ভাগ থাকবে আমার ডাল, শাকসবজি থাকবে, সালাদ থাকবে, লেবু থাকবে। মোট কথা হচ্ছে ভাতের পরিমাণটা একটু কম। কারণ হচ্ছে ভাতে কিন্তু পিওর কার্বোহাইড্রেট, ওজনটা বাড়ে। কিন্তু আমরা কখনোই ভাত না খেয়ে থাকবো না, আমরা প্রতি বেলায় কিন্তু কার্বোহাইড্রেট খাবো, কারণ এটা হচ্ছে হেলদি ডায়েট। তো ভাতটা একটু কম খেয়ে অন্যান্য খাবার দিয়ে কিন্তু আমরা পেটটা ভরবো। আর মাছ মাংসের কথা যদি আমি বলতে চাই, তাহলে আমি বলবো যে মাছ মাংসটা সম্ভব আমরা একই দিন এক এক রকম খাবো, একই রকম খাবো না যে একই জাতীয় মাছ। অনেক বাচ্চারা আছে যে প্রতিদিন মুরগি খেতে পছন্দ করে, তারা কিন্তু অনেক কিছু মিস করে, কারণ আমরা জানি যে বডিতে অ্যামাইনো অ্যাসিডের অনেক কাজ, কাজে মাছে অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। কাজে মুরগির সাথে সাথে যেন আমরা বাচ্চাদের মাছ খাওয়ার অভ্যেস করি, সেটা বিভিন্ন রকম উপায়। যেমন অনেকে পছন্দ করে মাছটা আমরা একটু চপের মতো করে দিতে পারি, একটু আকর্ষণীয় করে বাচ্চাদের সামনে একটু পরিবেশন করছে, মনোটোনাস না হয়ে যায়। শাকসবজির কথা যদি বলি, আমাদের কিন্তু গভর্নমেন্ট কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রতিদিন
100 গ্রাম শাক, 200 গ্রাম সবজি খেতে হবে, 100 গ্রাম ফল খেতে হবে। এটা একদম আমাদের বাংলাদেশে কিন্তু গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট অ্যাডাল্টদের জন্য। কাজে আমরা 100 গ্রাম শাক, 200 গ্রাম সবজিটা আমরা খেতেই পারি। ডাল খাবো আমরা, কারণ ডাল প্রোটিন একটা ভালো উৎস। আর সালাদ আছে, সালাদে আমরা জানি যে এটা সালাদ খেলে কিন্তু আমাদের ক্যালোরি কম, আমাদের ভিটামিন মিনারেলস এটা অভাবটা পূরণ হচ্ছে এবং ওজনটাও কমছে, পেটটাও কিন্তু ভরছে। আর আমাদের প্রতিদিন কিন্তু গোটা একটা লেবু খেতে হবে, মানে আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট যেটা আমাদের অ্যাডাল্টদের, সেটা হচ্ছে প্রতিদিন আপনি যেভাবে এই লেবুটা খাচ্ছেন, সেটা ভাতের সাথে খাচ্ছেন বা হয়তো পানির সাথে মিশিয়ে খাচ্ছেন, বা অনেকে শরবত করে খেতে পছন্দ করেন, কিন্তু আমাদের গোটা একটা লেবু খেতে হবে। তো তারপর আমরা আসছি, আমি দুপুরে কথা বলেছি খেয়ে আমরা একটু হেঁটে নিব, তাহলে ওই আমাদের অ্যাসিডিটি সমস্যাটা থাকবে না। তারপর বিকেলের কথা যদি বলি, বিকেলে আমি সাধারণত সে টক দইয়ের কথা বলি ওজন বাড়ার ক্ষেত্রে, কারণ টক দইটা হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক যে কোনো বয়সে কিন্তু টক দই খাওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনি ছোটদের তো আমরা টক দই দিব না, আমরা ছোটদের সাধারণত মিষ্টি দইটা দিব, কিন্তু যখন আমরা মানে ওজন যখন আমাদের বাড়বে, সেক্ষেত্রে দইয়ের কথা আমি এজন্য বলছি যে দইটা হচ্ছে ক্যালসিয়াম একটি ভালো উৎস। তা যার জন্য আমরা দুঃখিত, তো যার জন্য আমরা দইটা আমরা দিতে পারি, দইয়ের সাথে শসা দিতে পারি। এটা কিন্তু একাধারে আমার দুধের যে ঘাটতিটা, হ্যাঁ, ভিটামিন মিনারেলস এর ঘাটতিটা পূরণ হবে, ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে, পাশাপাশি আমার পেটটাও ভালো থাকবে, আমার ওজনটাও কমবে, আর ক্যালসিয়ামের ঘাটতি তো পূরণ হবেই। আমি তাছাড়াও আবার প্রতিদিন হয়তো এক টক দই খেতে ভালো লাগবে না, তখন আমি হয়তো একটু ছোলাটা দিতে পারি। আমরা যেটা যে রোজার সময় বুটের কথা বলছি, এই ছোলার সাথে আমরা সুপের বাটি 1 বাটি, হাফ বাটি ছোলা আর হাফ বাটি সালাদটা আমরা খেতে পারি। অথবা আমি বলছি যে চটপটির কথা আমি খুব বলি, অবশ্যই ঘরের তৈরি। কাজে খুব খুশি হওয়ার কারণে এখানে ফুচকা আলু ছাড়া এটা খেতে হবে। তাহলে হবে কি, ওই ফুচকা আলু ছাড়া চটপটিকে প্রোটিনই ঘাটতিটা পূরণ হবে। কারণ আমাদের কিন্তু একটা সুস্থ মানুষের জন্য পার কেজি বডি ওয়েট এর জন্য কিন্তু আমাদের প্রোটিনটা দরকার, এবং প্রোটিনটা আমাদের সবচেয়ে কম খাওয়া হয়, আমরা কিন্তু প্রোটিনটা খুব কম পরিমাণে খাই। কাজে প্রোটিনটা কিন্তু দরকার, কারণ প্রোটিনটাই কিন্তু শরীরে আমাদের কিন্তু ফাইট করে, ইমিউনিটি বাড়ায়, আমাদের সব হরমোন গুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। কাজে প্রোটিনটা আমাদের এনশিওর করতে হবে। তো অনেকের একটা ধারণা আছে যে প্রোটিন হয়তো আমরা সব সরি, প্রোটিন আমরা মনে করছি যে না সব প্রোটিন হয়তো ডিমে আছে, তা কিন্তু না। সবচেয়ে বেশি প্রোটিন আছে কিন্তু গরুর মাংসে, যা 100 গ্রামে 21 গ্রাম, মাছে আছে 17 গ্রাম, ডিমে আছে 4 গ্রাম। কাজে আমরা মাছ মাংস দিকেও গুরুত্ব দিব। বিকেলের কথাতে আমি ছিলাম, বিকেল থেকে আমি রাতে চলে আসি। তো রাতের খাবারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ওজন কমানোর প্রক্রিয়া আসবো, তখন কিন্তু রাতটা আমাদের দেখতে হবে। রাতটা এজন্য দেখতে হবে কারণ রাতে কিন্তু আমরা বাসায় এসে অলস বসে থাকি, এবং আমাদের কিন্তু মুভমেন্ট কম হয়, পরিবারের সবার সঙ্গে থাকাতে আমাদের খাওয়া দাওয়া অনেক বেশি হয়, ভাজা পরে একটা আয়োজন থাকে রাতে আমাদের, হ্যাঁ, বিকেল বেলা সন্ধ্যাবেলা পর যেহেতু বড় ভালো নাস্তা হয় সন্ধ্যাবেলা, আমরা অনেক রাত করে খাই, লেট নাইট করে খেয়ে লেট নাইটে ঘুমাই। এটা কিন্তু ওজন বাড়ার সবচেয়ে বড় একটা কারণ। কারণ আপনি কিন্তু সারাদিন অ্যাক্টিভিটিসে থাকেন, কিন্তু রাতের বেলা কিন্তু আপনার এই অ্যাক্টিভিটিসটা কিন্তু আসলে আর ওরকম থাকে না। কাজে আমি বলবো যে রাতের বেলা যারা ওজন বেড়ে গেছেন তারা অবশ্যই দুবেলা রুটিতে চলে আসেন। আমরা মুস্তাক ভাই, আপনার খেয়াল আছে আমরা একটা ওয়েবিনার করেছিলাম বিএসএম এর সাথে, যে ভাত ভালো না রুটি ভালো। আমরা কিন্তু তখন একমত ছিলাম যে হ্যাঁ রুটিটা ভালো, হ্যাঁ, কারণ ভাত রুটি দুটি পিওর কার্বোহাইড্রেট, কিন্তু ভাতের চেয়ে রুটিতে হয় কি ক্যালোরিটা কম, কিন্তু অন্যান্য কিন্তু ইনগ্রেডিয়েন্টস অনেক বেশি, যেমন ফলিক অ্যাসিড বেশি, প্রোটিন বেশি। কাজে আমরা নিশ্চিন্তে রুটিটা খেতে পারি। রুটিটা কিন্তু পরিমাণ বোঝা যায়, আমি কতটুকু খাচ্ছি, একটা খাচ্ছি না দুইটা খাচ্ছি। ভাত খেলে কিন্তু একটু বেশি খাওয়া হয়েছে। কাজে আমরা যখনই ওজন বাড়ার প্রক্রিয়ার কথা বলবো, আমরা দুবেলা অবশ্যই রুটিতে চলে আসবো। আর রুটির সাথে আমাদের যেটাই থাকে মাছ মাংস শাকসবজি, সেগুলো আমরা রাতে 8টার মধ্যে সেরে ফেলবো। তো অনেকের কথা হচ্ছে যে আমরা তো রাত জাগি, অনেক সময় কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের তো ক্ষুধা লাগে, তখন আমরা কি খাবো? 8টার মধ্যে যদি ভারী খাবার খেয়ে ফেলি, তখন আমরা কি খাবো? তো তখন আমরা রাতের বেলা আমি সাধারণত অ্যাডভাইস করি যে বিশেষ করে ওটস এর কথা বলি। ওটসটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা কিন্তু অনেকক্ষণ ধরে হজম হতে সময় লাগে, পেটে থাকে, ফাইবার বেশি এবং ব্লাড সুগার লেভেল বাড়ায় এবং ওজনও কমায়। তো ওটস দুধ দিয়ে আমরা একটু ওটসটা রাতে খেতে পারি, শোবার আগে আমরা খেতে পারি। তো এভাবে যদি, আর রাত জায়গাটা আমি বলবো যে প্রয়োজন ছাড়া আসলে রাত জায়গাটা একটু কমিয়ে রাখতে হবে, আর তার সাথে হাঁটার অভ্যেস করা। আমাদের কিন্তু অ্যাক্টিভিটিসটা আমরা অনেক বেশি, মানে অ্যাক্টিভিটিসটা অনেক কম, আমরা সাধারণত বসে কাজ বেশি করি, তখন কি হয় আমাদের সেন্ট্রাল অবেসিটি হয়ে যায়। আর লেট নাইটে গেলে কিন্তু সেন্ট্রাল অবেসিটি হয়, যেটা কিন্তু হার্টের প্রবলেম কিংবা ডায়াবেটিস এর জন্য খুব রিস্ক ফ্যাক্টর কিন্তু সেন্ট্রাল অবেসিটি।
কাজে যদি আপনি রাত 8টার মধ্যে খেয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন যে আপনার সেন্ট্রাল অবেসিটি হবে না, অর্থাৎ আপনি অনেকখানি ঝুঁকিমুক্ত থাকতে পারবেন। এভাবে যদি আমরা সারাদিনে মুস্তাক ভাই, আমরা সারাদিনের রুটিনের কথা আমি বলে দিলাম, এভাবে যদি আমরা সারাদিন চলতে পারি, এটা অবশ্যই একটা হেলথি লাইফস্টাইল, এবং দেখবেন যে খেলে অভ্যেস হয়ে যায়, তখন আপনি একসাথে অনেক বেশি খেতে পারবেন না। যে অল্প অল্প করে বারবার খাওয়ার অভ্যেস হয়ে গেছে, অনেকে বলতে পারেন যে আমরা এত সময় পাই না, এটা কিন্তু না। আপনাকে সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে আপনার লিভারের যত্ন কিন্তু আপনার নিজেকে নিতে হবে। কাজে এই জিনিসগুলো মেনে চলা যেতেই পারে। আচ্ছা, আমরা অনেকেই আমাদের এই লাইভে ইন্টারনেটের সমস্যা হওয়ার কারণে অনেকেই হয়তো কথা বুঝতে পারেনি, বা অনেক আমাদের নিজেদের কথাও অনেক সময় আটকে গেছে। ভয় পাওয়ার কিছু নাই। এই লাইভের পরে টোটাল যে কথাগুলি যে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছেন, ম্যাডাম যে সুন্দরভাবে বুঝিয়েছেন কথাগুলি, সেগুলি একটা ডায়েট আকারে আমি দেওয়ার চেষ্টা করব। পুরাটা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের খাবারের তালিকা কিরকম হবে সেটি আমি লিখিত আকারে দিব। তাই এই যে যারা এখন শুনতে পাচ্ছেন না বা কথা আটকে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা থাকেন, আমাদের সাথে থাকেন। আমরা আরো কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাবো। মুস্তাক ভাই, একটা কথা আমি মিস করেছি। মুস্তাক ভাই, জি, একটু মাঝখানে আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে একটু মিস হ্যাঁ, করেছি পানি খাওয়ার বিষয়টা। ডেইলি কমপক্ষে আমাদের 12 থেকে 14 গ্লাস পানি খেতে হবে, এবং ফ্রিজের পানি না, নর্মাল পানি খেতে হবে। নরমাল পানি 12 থেকে 14 গ্লাস পানি খেতে হবে। জি, এটা জি, হচ্ছে জি। নরমাল পানি, ফ্রিজের পানি না। যদি সুস্থ থাকেন, কারণ কিডনি সমস্যা হলে আলাদা কথা, যদি সুস্থ তখন হ্যাঁ, মানুষের জন্য পানি, পানি খেতে হবে। হ্যাঁ, তখন যাদের কিডনির সমস্যা আছে তাদের ডাক্তারে তাদেরকে পরামর্শ দিবেন যে তারা পানি পরামর্শ কতটুকু দিই। খাবেন। জি, বা জি, আমাদের লিভারের রোগীরাও, জি, জি, যাদের পেটে পানি আসছে, অ্যাসাইটিস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরাও পানি কমিয়ে দিই। এগুলো হচ্ছে বিশেষ ক্ষেত্রে, কিন্তু সুস্থ মানুষের ক্ষেত্রে 12 থেকে 14 গ্লাস পানি খাওয়া এটা জরুরি। আচ্ছা, এখন আপনারা আরো আরো সবচেয়ে বেশি জানতে চেয়েছেন যে শশা খেলে ওজন কমে কিনা। যে শশা, অনেকেই যে স্যার আমি সারাদিন 2-3 কেজি শশা খাচ্ছি, অনেকেই বলে, আমাদের কাছে তো সব রকম মানুষ আসে। এদের যে ধারণা যে শশা খেলে হয়তো ওজন কমে, শশা খেলে ওজন কমে কিনা, বিটরুটের জুস খেলে ওজন কমে কিনা, এইসব নানা ধরনের, এই যে যেমন আমি আপনার সাথে কথা বলছি অনলাইনে, এরকম অনেকগুলি প্ল্যাটফর্ম আছে, সেটা সুস্থ উপায় হোক অসুস্থ উপায় হোক, সেগুলো আছে। সেখান থেকে এই ধরনের ইনফরমেশন গুলো মানুষ পায় এবং আমাদের কাছে জানতে চায় যে এই শশা খেলে ওজন কমে কিনা, লেবু পানি খেলে ওজন কমে কিনা, বা বিটরুটের জুস খেলে ওজন কমে কিনা। এগুলির আসলে বৈজ্ঞানিক কতটুকু বিজ্ঞান এই ক্ষেত্রে কি বলে? চমৎকার প্রশ্ন। মানে আসলে আপনি সবার কথাগুলি বলছেন, খুবই চমৎকার। শসা কিন্তু খুব ভালো একটা সবজি। আমরা কিন্তু শসার কথা, বা আপনি যেটা বলছেন যে অন্যান্য জুসের কথা, ওগুলোর কথা বলবো, কারণ শসা খেলে ওজন কমে মানে হচ্ছে কি, তাই বলে 2-3 কেজি শসা খাওয়া যাবে না। শসাতে ফাইবার আছে এবং ক্যালোরি খুব কম, লো ক্যালোরি। হ্যাঁ, তো যার জন্য আমরা শসাটা বলি খেতে, কিন্তু অতিরিক্ত না। দিনে কিন্তু 1 থেকে 2টার বেশি শসা খাওয়া যাবে না। সবকিছু আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে। যে আমি শসা ওজন কমে বলে আমি শুধু এখন শসাই খাবো তা না, এটা কিন্তু অন্য ডেফিসিয়েন্সি হয়ে যাবে। কাজে যেটাই খেতে হবে, এটা জুস সেটা জুস খাওয়া যাবে না। আমি যেভাবে একটু বলেছি যে সুস্থ থাকতে হলে অতিরিক্ত কিছু করার দরকার নেই। আমি আগে বলেছি যে আমরা আসলে বাঙালি তো মানে আমরা অনেক ঘটা করে অনেক অনুষ্ঠান করতে পছন্দ করি, কোনো দরকার নেই। আপনি ডায়েটটাকে একদম খুব এনজয় করেন, আপনি সবকিছুই খান, কোনো কিছু খাওয়া যাবে না তা কিন্তু না, কিন্তু অতিরিক্ত না। শসা খেতে পারেন 1 থেকে 2টার বেশি না। আচ্ছা, আর রমজান মাসে আমাদের খুব প্রিয় একটি খাবার, এই ইফতারিতে সবার বিভিন্ন ধরনের জুস, শরবত, এটা আমাদের খুব প্রিয়, সবার ক্ষেত্রে প্রিয়। যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের শরবত কতটুকু খাওয়া, বা এর মধ্যে রেস্ট্রিকশন আছে কিনা। এছাড়া আমরা যে অনেক সময় বলি যে চিনির শরবত খাবো না গুড়ের শরবত খাবো, কোনটা আমাদের জন্য ভালো হবে, এ ব্যাপারে যদি কিছু বলেন। চমৎকার প্রশ্ন মোস্তাক, ধন্যবাদ। কারণ রমজান আসছে, আসলে আমরাও আমাদেরও কিছু প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেকে চিনি গুড় তো একই, কিছু না। আবার অনেকে কিন্তু বলে যে আমরা জিরো ক্যাল খাবো। হ্যাঁ, জিরো ক্যাল খাবো। জিরো ক্যাল তো আছে মানে আর্টিফিশিয়াল, এটা আরো বেশি খারাপ। এটা চিনি খাওয়া ভালো জিরো ক্যাল হচ্ছে। যেটা স্টাডিতেও আছে, রিসেন্টলি কিন্তু রিসার্চে এসছে। তো আমি যে ডায়াবেটিস এর কথা আমি বলবো, ওজন কমাতে চান, আমি জুসটা হচ্ছে কি মানে বয়স অনুযায়ী, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন, তারা হয়তো শরবত খাচ্ছে, জুস খাচ্ছে। যারা ডায়াবেটিস আছে, ফ্যাটি লিভার এবং ওজন কমানোর প্রক্রিয়া আছে, তাদেরকে আমরা বলবো যে আমরা সাধারণত রমজান মাসে এটা খেজুর দিয়ে কিন্তু আমরা রোজাটা ভাঙি, 1-2টা খেজুর খেয়ে। ওটা ইনস্ট্যান্ট আমাদের কিন্তু এনার্জি দেয়। হ্যাঁ, যেটাতে গ্লুকোজ আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়, যার জন্য আমরা আমাদের কিন্তু মুসলিমদের আমাদের রেওয়াজে হচ্ছে খেজুর, এবং খেজুরে এত বেশি ভিটামিনাস আছে যার জন্য খুবই উপকার শরীরের জন্য। আমরা একটা হয়তো মানে খেজুর দিয়ে শুরু করতে পারি, কিন্তু আমরা জুস বা এই ধরনের পানি খাবো না, আমরা গোটা ফলটা খাবো। আমরা এই ধরনের জুস খাবো না বা চিনি শরবত খাবো না।
এটা অ্যাভয়েড করবো। আপনার আপনার কথার মধ্যে আপনি এর আগে বলেছেন যে বেশিক্ষণ না খেয়ে থাকলে আসলে ওজন কমে না, এটা উল্টাটা হয়। বেশিক্ষণ আমরা অনেকেই মনে করি যে আমরা সকালে একবার খেলাম, দুপুরে খাবো আর রাত্রে খাবো, তো এই মাঝখানে আর কোনো কিছু খাবো না, এইভাবে ওজন কমাবো। বা 3 বার খেলাম, 3 বার খাওয়ার মধ্যে একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিলাম, মানে ভাত একবারে বাদ দিয়ে দিলাম। ইদানিং অনেকগুলা এই ওই মানে অনলাইন প্ল্যাটফর্মে এইভাবে বলতেছে যে তারা একদিন সপ্তাহে 3 দিন রোজা রাখেন, এইরকম যে ওজন কমাতে সপ্তাহে 3 দিন রোজা রাখেন, বা কার্বোহাইড্রেট একবারে বন্ধ করে দিয়ে প্রোটিন বেশি বেশি খান। তো আপনি তো সুন্দর করে যে একজন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের 5 থেকে 6 বেলা যে খাবারের সুন্দর করে খাবারের তালিকা দিয়ে দিয়েছেন। এখন যারা ওজন কমাতে চায় তারা 1 মাসে কতটুকু ওজন কমাবে, বা কতটুকু ওজন 1 মাসে কমাইলে তার শরীরের জন্য এটা ক্ষতিকর হবে না? মুস্তাক ভাই, চমৎকার প্রশ্ন। কারণ আসলে হচ্ছে কি, আমরা হুজুগে বাঙালিরা অনেক কিছু দেখি, আসলে আমাদের মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এত কিছু ভুল ইনফরমেশন আসে, আসলে মানুষকে দিলে তারা প্রলোভিত হয়ে মনে করে যে খুব দ্রুত ওজন কমাবো। এটা কিন্তু কখনোই দরকার, মানে ঠিক না। কারণ আপনার ওজনটা কিন্তু গ্র্যাজুয়ালি বেড়েছে, আস্তে আস্তে করে বেড়েছে, কাজে এটাকে আপনাকে আস্তে আস্তে কমাতে হবে। মাসে 4 থেকে 5 কেজি বেশি ওজন কখনোই কমানো উচিত না। এটা মেডিকেল সায়েন্সেই বলে যে এটা খুবই আনহেলদি। সপ্তাহে 1 কেজি কমান, 1 কেজি, মাসে 4 কেজি এনাফ। আপনি ধৈর্য ধরে থাকেন, আস্তে আস্তে কমান, ওজনটা কিন্তু আপনি আস্তে আস্তে বেড়েছে। কাজে আমি বলবো যে মানে অনেক ধরনের অ্যাড দেখে যে আপনি প্রলোভিত হবেন তা না, কারণ নিজের স্বাস্থ্যটা কিন্তু আপনার। আমরা দেখেছি যে আপনি যে বলেছেন যে মানে অনেকের সাথে না খেয়ে থাকে রোজা, রোজা রাখাটা তো খুবই ভালো। আমাদের কিন্তু আমাদের ধর্মে কিন্তু সপ্তাহে 2 দিন আমরা রোজা রাখি এবং অসম্ভব উপকার, এটা অটোফেজি আমরা জানি, খুবই উপকার রোজা রাখা। কিন্তু রোজা রাখার, যদি রাখার উদ্দেশ্যটা হচ্ছে ঠিক আছে, আমাদের ধর্মের কাজ করা বা আমরা ওজন কমানো, ভালো একটা ওজন কমে, কিন্তু রোজার মধ্যে যদি আমরা রোজা রেখে অনেক মানে ইফতারি বা সেহরিতে যদি বেশি খাই তাহলে কিন্তু ওজনটা বেড়ে যাবে। কাজে আমি বলবো যে রোজা রাখাটা ভালো, কিন্তু একবারে অনেক খাওয়া, একদম কম খাওয়া, আবার কার্বোহাইড্রেটটা অফ করে দেওয়া, প্রোটিনটা আপনার বেশি খাওয়া, এটা ঠিক না। এই জন্য গভর্নমেন্ট আমাদের আমাদের যে রেকমেন্ডেশন আছে সেখানে কিন্তু প্রতিদিন আপনার খাবারে 50 থেকে 55% কার্বোহাইড্রেট থাকতে হবে, আপনার প্রোটিন থাকতে হবে 15 থেকে 20%, ফ্যাট থাকতে হবে 25 থেকে 30%। আপনি তেল যে খাবেন না তা কিন্তু আপনাকে প্রতিদিন তেলও খেতে হবে, কারণ আপনার অনেকগুলো ভিটামিন আছে যেটা কিন্তু ফ্যাটে অ্যাবজর্ব করে। কাজে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই ধরনের কোনো কিছুতে না গিয়ে আমি কিন্তু নিজেই আমার খাবারের কথা বলেছি যে কার্বোহাইড্রেট খেতে হবে, কিন্তু অল্প পরিমাণে প্রতিবেলায় নিতে হবে, একদম অফ করে দেওয়া যাবে না। আপনার নানা রকম কিন্তু অসুস্থতায় ভুগবেন, এবং অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে এরকম আসে যে নিজে নিজে ডায়েট করে দুর্বল হয়ে গেছে, দেখছে বসে ঘুমাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এই ধরনের এনার্জি পাচ্ছে না। এবং এটা যে অল্প বয়সে শুরু করে একটা বয়সের পর কিন্তু এর এফেক্ট গুলা পড়বে। কাজে আপনি যেভাবে ইনভেস্টমেন্ট গুলো এখন থেকে করবেন এটা কিন্তু আপনি পরবর্তীতে এটা ব্যাক করবে। কাজে এখন কিন্তু এরকম অনেক কিছুই আছে যে অনেক প্রোডাক্ট খেলে ওজন কমে, কিছু না। আপনি ঠান্ডা মাথায় দেখেন, আপনি যদি নিয়মিত হাঁটেন, অ্যাক্টিভিটিসটা ঠিক রাখেন, হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই আপনার ওজনটা কমবে। কারণ আপনি যদি ব্যাংকে টাকা রেখে খরচ করেন তাহলে এটা খরচ হয়ে যাবে, আর যদি আপনি রেখে দেন তাহলে এটা জমবে। কাজে যদি আপনি প্রতিদিনই হাঁটেন এবং অ্যাক্টিভিটিসটা বেশি থাকে, কখনোই আপনার ওজন বাড়বে না। আপনাকে ডেইলি 45 মিনিট হাঁটতে হবে এবং স্টে অ্যাক্টিভ, তাহলে কিন্তু আপনার ওজন কখনোই বাড়বে না। এত কিছু দরকার নেই। এখন যাদের ওবেসিটি, আপনি একটু আগে বললেন সেন্ট্রাল ওবেসিটি বা ওবেসিটি যাদের আছে, আমরা শরীরের ওজন এবং উচ্চতার সাথে একটা ইন্ডেক্স করি, বডি মাস ইন্ডেক্স, বিএমআই ইন্ডেক্স। এই বিএমআই ইন্ডেক্স অনুযায়ী যাদের 30-এর বেশি হয়ে গেছে, 32 হয়ে গেছে বা 30-এর বেশি হয়ে গেছে, এদের জন্য, সবার জন্য তো আলাদা, এখানে ইন জেনারেল এটা আলোচনা করা ঠিক না। তারপরেও আমি একটু বলে রাখি, যাদের বিএমআই 30-এর বেশি হয়ে গেছে তাদের জন্য ক্যালোরি মেপে খাবার প্রয়োজন আছে। এই কত বিএমআই কত হলে কতটুকু কমাবেন, মাসে কিভাবে কমাবেন, এর ডায়েট প্ল্যানটাই হচ্ছে ডায়েট চার্ট। আসলে পুষ্টিবিদদের কাজই কিন্তু এটা, যে আপনি আপনার ওবেসিটি হয়েছে, আপনার বিএমআই বেশি হয়ে গেছে, এটা আপনি কমানোর জন্য আপনার কতটুকু ক্যালোরি খাবার প্রয়োজন, কি ধরনের খাবার প্রয়োজন, সেই খাবারের তালিকা তৈরি করে দেওয়া, এবং শারীরিক পরিশ্রম কিভাবে করবেন, কতটুকু হাঁটবেন সেটা তৈরি করে দেওয়াই মূলত পুষ্টিবিদদের কাজ। তো আজকে আপনাকে এখানে নিয়ে আসার আরেকটি কারণ হচ্ছে, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আছে, বিশেষ করে আমার পেজে অনেক ফলোয়ার আছে যারা ওবেসিটিতে ভুগছেন। ওবেসিটির কারণে
তারা বিভিন্ন দুশ্চিন্তা করেন এবং মেন্টাল ডিস্ট্রেস হয়ে যায়, তাদেরকে ডিপ্রেশনে চলে যায়। এরকম অনেক মানুষ দেখেছি, স্যার কি করলে ওজন কমবে। কেউ কেউ চাচ্ছেন যে আমি ওজন বাচ্চা নিতে পারছি না, যখনই ডাক্তারের কাছে যাচ্ছি, বিশেষ করে আমাদের মা বোনেরা, তাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে যে আপনার ওজন অনেক বেশি, বারবার উনি হয়তো কনসিভ করছেন কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এরকম আছে। ছেলেদের ক্ষেত্রে এরকম আছে, সে তার স্বাভাবিক কাজ কাম করতে পারছে না, স্বাভাবিক কাজ কাম করতে সবসময় তার মধ্যে ম্যালেজ একরকম কাজ করছে, যে সে সবসময় যে ঘুমাইতেই পছন্দ করে, বসে থাকতেই পছন্দ করে, কাজ করতে তার ভালো লাগছে না। এদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা আপা হচ্ছে অনলাইনে পরামর্শ দিয়ে থাকে, আমি আপার একটা ভিজিটিং কার্ড আপনাদেরকে দিয়ে দিব। আর উনি বসেন হচ্ছে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে অতীশ দীপঙ্কর রোড, বৌদ্ধ মন্দির বিশ্ব রোড, সবুজ বাগ। আমি নম্বর এবং এই বিজনেস কার্ডটা আমি দিয়ে দিব, আপনারা যারা তার কাছ থেকে অনলাইনে পরামর্শ নিতে চান পরামর্শ নিতে পারবেন। আর আজকে আমাদের মূলত এই যে আপাকে নিয়ে আসার প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা চারিদিকে যা শুনছি যা দেখছি এর মধ্যে কোনটা সত্য এটা আপনাদের সামনে প্রকাশ করা। আপনি ওজন কমাতে চাইলে অবশ্যই আপনাকে নিজে আগে ঠিক করতে হবে যে হ্যাঁ আমি ওজনটা কমাবো, আমি এইভাবে চলবো, সেই অনুযায়ী একটা ডায়েট প্ল্যান তৈরি করবেন। এই ডায়েট প্ল্যান অনুযায়ী আপনি ডায়েট শুরু করবেন। ডায়েট মানে এই না যে আপা যেটা বললো যে আমরা দিনে 5 থেকে 6 বার খাবো। অনেক জায়গায় ব্রেকফাস্ট, ওয়েক আপ মিল আছে, প্রি ব্রেকফাস্ট আছে, তারপরে ব্রেকফাস্ট আছে, এরকম সকালেই দেখা যায় যে তারা 3 বার খায়। তো আমাদের দেশে এইগুলা খাবারের বা এরকম খাবারের অভ্যস্ত আমরা না, বা এইভাবে আমরা চলে অভ্যস্ত না। আমরা মোটামুটি 5 থেকে 6 বার অল্প অল্প করে খাবো এবং রাত্রের খাবারটা অবশ্যই সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে খেয়ে ফেলবো। প্রতিবার খাওয়ার পরে আপা যেমন বললেন যে হাঁটতে, প্রতিবার খাওয়ার পরে আপনি অ্যাটলিস্ট 10-15 মিনিট, বা যদি পা গুনেও কেউ হাঁটেন তাও 40 থেকে 50 স্টেপ এভাবে হাঁটেন, অ্যাটলিস্ট আপনার খাবারটা খাদ্যনালীর প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে চলে যাবে, হজমের সমস্যা হবে, আপনার গ্যাসের সমস্যা থাকবে না। রাতের ঘুম, এটা খুবই জরুরি, আমি বারবার আপনাদেরকে বলে আসছি যে রাতের ঘুম, রাতে অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুমাবেন। এবং আপা যেটা বললো যে আপনার অপ্রয়োজনীয় রাত জাগার কোনো দরকার নাই, যারা অপ্রয়োজনীয় রাত জাগে তাদের কিন্তু ওজন কমবে না এবং পেটের সমস্যা যাবে না। আর এই যে এই ডায়েট চার্ট আমি আপা দিবে, ডায়েট চার্ট দিলে আমি ডায়েট চার্টটা আপনাদের কাছে সুন্দর করে উপস্থাপন করব। আর ওজন কমানোর জন্য আপনার সর্বশেষ সবচেয়ে বড় কথা, ওজন কমানোর জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। আপনি ওজন কমাতে ইচ্ছুক কিনা, ওজন কমাতে ইচ্ছুক যদি হন তাহলে সবকিছু বাদ দেন, আপনি একটা হেলদি ডায়েট, যেমন আপনার কথাগুলো আপনারা একটু খেয়াল করেন যে খাবারটাকে আমরা এনজয় করব, আমরা কোনো খাবার একবারে বাদ দিব না, যে গরুর মাংস একবারে খাবো না বা মাংস একবারে খাবো না। হ্যাঁ, রেড মিট আমরা যাদের ওজন কমানোর কথা বলছি, যাদের ফ্যাটি লিভার আছে, রক্তে চর্বি আছে, হার্টের সমস্যা আছে, এই রোগীগুলোকে আমরা রেড মিট রেস্ট্রিকশন করি। রেস্ট্রিকশন মানে কি, আপনি কি একেবারে খেতে পারবেন না? এটা কি হারাম আপনার জন্য? মোটেও না। এটা মাসে খাবেন, দু একদিন খেতে পারবেন, অল্প পরিমাণে খাবেন। এবং যেসব অংশগুলাতে চর্বি কম আছে সেসব অংশগুলা খাওয়ার চেষ্টা করবেন। লো ফ্যাট চিকেন বা দেশি মুরগি আমরা যেটা বলি সহজ ভাষায়, লো ফ্যাট চিকেন মানে কি, দেশি মুরগি, এগুলা আপনারা খেতে পারবেন। এই দুধ খেতে পারবেন, সিদ্ধ ডিম, আপনার যেটা বললো যে ডিম ভেজে খাওয়াচ্ছে, সিদ্ধ ডিম খাওয়া আমাদের জন্য অনেক ভালো হবে। এই জিনিসগুলা আমি যদিও আবার লিখিত বলছি, যে লিখিত আকারে আমি দিয়ে দিব, তারপরেও আপনারা মাথায় রাখবেন ওজন কমাতে আপনার ইচ্ছা বলতে এই শারীরিক পরিশ্রম, একটি সঠিক খাবার তালিকা, এটুকুই যথেষ্ট। এছাড়া যদি আপনি অন্য কোনো উপায়ে ওজন কমাতে চান, সেটা আপনার জন্য ভবিষ্যতে এটা আপনার জন্য সুফল বয়ে আনবে না। আর যদি এরপরে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদেরকে আমার কমেন্ট বক্সে দিবেন, আমি আপার মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক আমি আপনাদেরকে চেষ্টা করব এটার উত্তর দেওয়ার। আর আমার ফেসবুক পেজে আপা আজকে প্রথম অতিথি, আপাকে অনেক অনেক ধন্যবাদ। যে আমি এর আগে অনেক চেষ্টা করেছি যে এভাবে, আসলে এগুলো তো একটু সমস্যা হয় কি, ইন্টারনেটের সমস্যা হয়, মানুষ কথা বুঝতে পারে না, ভেঙে ভেঙে কথা, এই জন্য এই লাইভ গুলা আমি এড়িয়ে চলার চেষ্টা করি। তো আজকের যে সুন্দর আলোচনা হলো এবং আপনার কাছ থেকে আমরা যা শিখতে পারলাম, বিশেষ করে এই শেখার কোনো শেষ নাই, আমিও শিখছি, আপনারা শিখছেন, এবং আপা সুন্দর করে, যেমন আপনি যেমন বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, সবাইকে বোঝার মতো করে সুন্দর করে উপস্থাপন করেছেন। আপাকে অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আর আপার ঠিকানা আমি দিয়ে দিব। আপা যদি আমার এই ফেসবুক পেজ লিভার রোগ জিজ্ঞাসা সম্পর্কে কিছু বলেন, আমার ফেসবুক ফলোয়ারদের জন্য কিছু বলেন, আমি খুশি হব। ধন্যবাদ মুস্তাফা ভাই, আমার মানে খুবই ভালো লেগেছে। আমি তো আপনার হিপাটোলজি সোসাইটির একজন মেম্বার, সবসময় আপনাদের সাথে কাজ করি, আমি খুব পছন্দ করি আপনাদের সাথে, কারণ আমি মনে করি যে আপনাদের ডিপার্টমেন্টে অনেক রিচ, যেখানে ববিরখান স্যারের মতো একজন লোক ছিলেন, হ্যাঁ, যে হচ্ছে হিপাটোলজি জনক, তার সাথে কিন্তু মুস্তাফা ভাই আমরা কাজ করি।
হ্যাঁ, তো আমরা খুবই এই জন্য আসলে গর্বিত। আর আপনার রোগ চিকিৎসা, আপনার এই পেজটার আমি খুবই সাফল্য কামনা করছি। আমি আশা করছি যে আপনি খুবই ভালো করছেন। কারণ আপনার সাথে যারা দর্শকরা আছেন, এই যে ইন্টারাকশন, এটা কিন্তু চমৎকার। কারণ এতে করে কিন্তু অনেক কিছু ভুল ধারণা চলে যায়। আপনি যে উদ্যোগটা নিয়েছেন খুবই মহতি উদ্যোগ। কারণ মানুষ এই যে অনেক উল্টাপাল্টা ওজন নিয়ন্ত্রণ, ওজন কমানো এত অসুস্থ যে আমরা তো পেশেন্টদের পাই, দেখছি যে উল্টাপাল্টা মানে অস্থির হয়ে যায় যে যখন মানে ওজন কমানোর জন্য। আর সাধারণত যখন ওজন বেড়ে যায়, খাবার প্রবণতা এমনিতেই বেড়ে যায়। তো আমরা পুষ্টিবিদের কাজ হচ্ছে মানে খাবে ঠিকই, অনেক খাবে কিন্তু ওজন বাড়বে না। মানে খাবারগুলো ওইভাবে সিলেক্ট করা, মানে যে খাবারগুলো ক্যালোরি কম ওই খাবারগুলো সিলেক্ট করা। আমরা যে খুব বেশি কিছু করি তা কিন্তু না। ওটা আপনি যে হাঁটাচলার মধ্যে অ্যাক্টিভ থাকেন, এমনিতে আপনার ওজন কমে যাবে, বাড়তি কিছু করার দরকার নেই। অনেক আছে ওজন বাড়ার সাথে একটু অলস হয়ে যান, মানে বসে কাজ বেশি, এগুলো যদি একটু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই ওজন কমে যাবে। আর মুস্তাক ভাই একটা কথা বলি, শুধু যে এখন আমাদের ওজন বাড়ার জন্য ফ্যাটি লিভার হচ্ছে তারা নন ওবেসদেরও কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। কাজেই মানে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর এভরিবডি। তো আমার মনে হয় যে আপনি আরো ভালো কিছু করবেন, এবং আমি আপনার অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং আপনার যারা দর্শক আছে যখন যে প্রশ্ন করবে সবসময় আমি অবশ্যই উত্তর দেবো, আপনার সাথে থাকতে পেরে আমার ভালো লাগছে এবং ভবিষ্যতে কাজ করবো আশা করছি আর কি। অনেক অনেক শুভকামনা অনেক আপনার অনেক জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আবার যদি প্রয়োজন হয় বা ভবিষ্যতে কোনো কোনো সময় আবার আপনাকে আমরা পাবো এই আশা রাখি। আর আপনারা যারা আজকে শুনলেন, এই লাইভটি শুনলেন, যদি আপনাদের এই লাইভ থেকে মনে করেন যে বিন্দু মাত্র উপকার হয়েছে, তাহলে লাইভটা শেয়ার করে দিবেন। আপনার যেমন উপকার হয়েছে, যদি আরেকজনের যদি উপকার হয় সেজন্য লাইভটা শেয়ার করে দিবেন। আর সামনে আরো অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার থাকবো। 29 নম্বর লাইভ কবে হবে সেটা নিয়েও থাকবে। আপনারা সবাই ভালো থাকেন। কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে দেন। আর বাকি যে ডায়েট চার্ট এবং আপনার যে ঠিকানা সেগুলো আমি কমেন্ট বক্সে লিখিত আকারে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাই।